সূর্যের আলো পর্দার ফাঁক গলে রুমের ভিতরে ঢুকে পড়েছে। বাতাসে বারান্দার সাদা পর্দাগুলো দুলছে। ঘড়ির কাঁটা তখন সকাল 10টা ছুঁই ছুঁই। বিছানার একপাশে গভীর ঘুমিয়ে আশ্চর্য হয়ে শুয়ে আছে আরিয়া। গতরাতে কান্নার ক্লান্তি এখনো তার চোখে মুখে লেগে আছে। ঘুমন্ত অবস্থাতেও মুখটা কেমন শান্ত দেখাচ্ছে। অন্যদিকে আরশের ঘুম ভেঙেছে অনেক আগেই। সোফা থেকে উঠে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল সে। মাঝে মাঝে তার দৃষ্টি চলে যাচ্ছে পাশে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে। হঠাৎ করে আরিয়া ঘুমের ঘোরে পাশ ফিরতে গিয়ে বালিশটাকে জড়িয়ে ধরল। আরও ঠোঁট চেপে হাসলো। ঠিক তখনই আরিয়া আধখোলা চোখে বিড়বিড় করে বলল, আর 5 মিনিট ঘুমাবো। কথাটা শুনে আরও ভ্রু তুলল। আমি তো কিছু বলিনি। আরিয়া আবার বালিশের ভিতর মুখ গুজে দিল। আম্মু প্লিজ, আর 5 মিনিট। আরস এবার হেসেই ফেলল। ঘুমের মধ্যে সে বুঝতেই পারেনি কার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আরিয়ার চোখ খুলল। প্রথমে ছাদের দিকে তাকালো, তারপর পাশ ফিরতেই আরসকে দেখতে পেল। কয়েক সেকেন্ড স্থির হয়ে শুয়ে রইল সে। এরপর হঠাৎ করে সব মনে পড়ে গেল। আলসের জোর করে খাওয়ানোর কোলে করে নিচে নিয়ে যাওয়া সবকিছু। মুহূর্তের মধ্যে লজ্জায় তার কান দুটো লাল হয়ে উঠল। আরস ল্যাপটপ বন্ধ করে বলল, ঘুম ভাঙছে মহারানীর। আরিয়া দ্রুত উঠে বসে বলল, কত বাজে? 10টা। কি? 10টা? বলেই প্রায় লাফিয়ে উঠল সে। আমাকে ডাকলেন না কেন? ডাকতে গিয়েছিলাম, কিন্তু তুমি ঘুমের মধ্যে আমাকে আমাকে তোমার ভেবে বকা দিয়েছো। আমি হতভম্ব হয়ে তাকালাম। আমি? হুম। কি বলেছি? আরস গম্ভীর মুখে বলল, বলেছ বিরক্ত করো না, না হলে ঘর থেকে বের করে দেব। আরিয়া সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে ফেলল। মিথ্যা। আরস আর ধরে না রাখতে পেরে হেসেই উঠল। তখনই আরিয়া বুঝতে পারল তাকে বোকা বানানো হয়েছে। বালিশটা তুলে ছুঁড়ে মারতে আরস সহজেই সেটা ধরে ফেলল। সকাল সকালেই সহিংসতা? আপনি মিথ্যাবাদী। আর তুমি গুম খাতুরে। ভাই, এত কে ঘুমায়? একটা মানুষ রাত 10টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়ে, আবার সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠে তুমি চিন্তা করছো? তুমি 12 ঘন্টা ঘুমাও। আরিয়া ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আর সেই অভিমানী মুখ দেখে আরসের চোখে কোমলতা ফুটে উঠল। গতরাতের কান্নাভেজা মেয়েটার জায়গায় আজ আবার একটু একটু করে আগের সেই প্রাণবন্ত আরিয়াকে দেখতে পাচ্ছে সে। আরস বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো, রাগ করো না, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। বাবা কি জানি কথা বলবেন। ড্রয়িং রুমে বসে আছেন বাড়ির সকলের, শুধু উপস্থিত ছিল না আরস আর আরিয়া। পকেটে 2 হাত গুজে ড্রয়িং রুমে উপস্থিত হলো তারা দুজনও। আরসকে উপস্থিত হতে দেখে আইমান খান গম্ভীর কণ্ঠ বললেন, বসো। যেহেতু বাড়ির সকালে এখানে উপস্থিত হয়েছে, তার মানে আইমান খান বিশেষ কোনো কথা বলবেন, সেটা বুঝতে বাকি নেই কারোর। এর মধ্যে আইমান খান গলা কাকারে দিয়ে বলতে লাগলো, তোমাদের সাথে কাল রাতে এই ব্যাপারে নিয়ে কথা বলতে চেয়েছিলাম, তবে তোমরা অনেক বিশেষ ব্যক্তি তো বাড়িতে ঠিক সময়ে ফিরতে পারো না, ভোরে ফিরো, তাই আর বলা হয়নি। কথাটা যে তাহমিদাকে কুচামাইতে বলেছেন, তিনি তা তাহমিদ বেশ ভালো করেই বুঝতে পারল। কাল রাতের বারেও ছিল না, ভোরের দিকে বাড়িতে এসেছে। তবে বাবার কথায় কোনোরূপ ভাবভঙ্গি বদলানো না, সে আগের মতোই বসে আছে। আইমান সাহেব আবার গম্ভীর কণ্ঠে বললেন, আমি চাই তোমাদের 4 জনের বিয়ের অনুষ্ঠান করতে। মান সম্মান তো ডুবিয়েছই, কিছু তো আর করার নেই। তকদিরে যা লেখা ছিল এখন তাই মেনে নিতে হবে। আইমান খানের কথা শেষ হতেই ড্রয়িং রুম ছেড়ে নেমে এলো ততমত নীরবতা। কেউ কোনো কথা বলল না। পরিস্থিতিটা এমন যে কারোর মুখে কোনো আপত্তির ভাষাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আইমান খান সবার মুখের দিকে একবার তাকিয়ে আবারও গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, পরের সপ্তাহে বিয়ে, তাই যা ব্যবস্থা করার এখন থেকেই শুরু করতে হবে। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। অনেক কিছুই হয়েছে, আর না, আত্মীয় স্বজনদের খবর দিতে হবে, অনুষ্ঠান আয়োজন করতে হবে।
সময় খুব বেশি নেই। তোমরা মেয়েরা যা কেনাকাটা করার আজকে আর কালকের মধ্যেই সেরে ফেলো। কথাগুলো বলে তিনি কিছুক্ষণ থামলেন। তার চোখে মুখে বিরক্তির ছাপ। গত কয়েকদিনের সব ঘটনা বার একসাথে এসে জমা হয়েছে তার কাঁধে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই নীরবে বসে রইল। কারোর মুখে কোনো কথা নেই। কেউ নিচের দিকে তাকিয়ে আছে, কেউ আবার শূন্য দৃষ্টিতে সামনের দিকে চেয়ে আছে। আরশও চুপচাপ বসে আছে। তার মুখভঙ্গি দেখে মুখভঙ্গি আগের মতো স্থির। বাইরে দেখে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে কি চলছে তা বোঝার উপায় নেই। তবে তার দৃষ্টি একবারের জন্য অন্য কারোর দিকে যায়নি। সে যেন নিজের চিন্তাতেই ডুবে আছে। এর মধ্যে আয়মান খান আরশকে উদ্দেশ্য করে বললেন, তোমার বউয়ের বাবা মায়ের ফোন নাম্বার দাও, বাসায় ঠিকানা বলো, তাদেরও তো দাওয়াত দিতে হবে। কেমন বাবা মা তারা, এত কাহিনী করে ফেলছে, তোমরা তার খবরও নিলে না। আইমান খানের প্রশ্ন শুনে আরিয়ার মুখের রং এক লহমায় ফ্যাকাশে হয়ে গেল। তার আঙ্গুলগুলো অজান্তেই নিজের ওড়নার প্রান্ত মুচড়ে ধরল। পাশে বসে থাকা আরও সেটা খেয়াল করলেও কিছু বলল না। ঘরে উপস্থিত বাকিরাও কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড নীরব থেকে আরও শান্ত গলায় বলল, ওদের কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। আইমান খান ভুরু কুঁচকে থাকালেন, মানে মানে আরিয়ার মা বাবা এখানে আসবেন না? কেন আসবেন না? আরশ এবার কিছু বলল না। আরিয়া মাথা নিচু করে ফেলল। আইমান খান বিষয়টা বুঝতে না পারে আবার বলল, যতই রাগ অভিমান থাকুক, মেয়ের বিয়েতে বাবা মা থাকবে না, এটা কেমন কথা? আরিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শক্ত করে আটকে রাখা কষ্টগুলো আর মাথাচাড়া দিয়ে উঠছে। আরস কঠিন গলায় বলে উঠল, তারা আসবে না আমি ভালো করেই জানি। শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। এই ব্যাপারে কথা না বললে খুশি হব। বিয়ের অনুষ্ঠান হবে ভালো কথা, তবে ওদের দাওয়াত দেওয়ার দরকার নেই। ইবরাত যেন একটা সুযোগ পেয়ে গেল আরিয়াকে কুচা মেরে কথা বলার। হেসে আরিয়ার উদ্দেশ্যে বলল, এরকম মেয়ের বিয়েতে আসবেই বা কেন, যে বিয়ের আগেই অন্য একটা ছেলের সাথে তাকে রাত কাটায় বেহায়া মেয়ে? ইবরাতের কথাটা শেষ হতে ড্রয়িং রুমে একটা ঠান্ডা ঝড় বয়ে গেল। আরিয়ার শরীরটা শক্ত হয়ে গেল। সে চোখ দুটো জমে থাকা পানি আটকে রাখার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু কিছু বলল না। আরশ সোজা উঠে দাঁড়ালো। তার চেহারা একেবারে পাথরের মতো শক্ত। বিনা বাক্য ব্যয় করে ঠাস করে একটা থাপ্পড় মারল ইবরাতকে। তারপর ঠান্ডা গলায় বলল, আরেকবার এই কথা বললে আমি বলে যাব তুমি কে। ইবরাত গালে হাত দিয়ে রাগে ফুঁসছে। তাহমিদ ইবরাতকে ইশারা করলো থামতে। সে আরশের রাগ ভালো করে জানে। আরশের শার্ট পিছন থেকে টেনে ধরল আরিয়া। আরিয়ার আঙ্গুলের ছাপ পেতে সে থেমে গেল। তার মুষ্টিবদ্ধ হাত দুটো এখনো রাগে কাঁপছে। বুকটা দ্রুত ওঠানামা করছে। চোখের ভিতরে জমে থাকা আগুন যে কোনো মুহূর্তে আবার বিস্ফোরিত হবে। আরিয়া পিছন থেকে শার্টটা শক্ত করে ধরে রইল। মাথা নিচু করে চোখে জমা থাকা জল লুকানোর চেষ্টা করছে। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গালে। ঘরের পরিবেশটা এতটাই গুমোট হয়ে উঠেছে যে কারোর সাহস হলো না আর একটা শব্দ উচ্চারণ করার। ইবরাত গালে হাত দিয়ে বসে আছে। অপমান আর রাগে তার পুরো শরীর কাঁপছে, কিন্তু তাহমিদের সতর্ক দৃষ্টি থেকে সে নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ রাখলো। এই মুহূর্তে আরেকটা কথা বললে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যেতে পারে। আইমান খানও নিশ্চুপ বসে রইলেন। তার মুখের কঠোরতা আগের চেয়ে আরো গাঢ় হয়েছে। আরশ নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আরিয়ার দিকে একবার তাকালো, তারপর তার হাত ধরে ড্রয়িং রুম থেকে প্রস্থান করলো। দুপুরের মাঝামাঝি সময় খান বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসেছে। এই বাড়ির শুধুমাত্র শুক্রবারই এমন দৃশ্য দেখা যায়। সপ্তাহের অন্য দিনগুলোতে সবাই নিজ নিজ কাজ আর ব্যস্ততায় ডুবে থাকে বলে একসঙ্গে বসে খাওয়ার সুযোগ খুব কমই হয়। টেবিল জুড়ে সাজানো রয়েছে নানা রকম সুস্বাদু খাবার। একে একে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিলেন নাইমা। তার পাশে দাঁড়িয়ে হাতে হাত সাহায্য করছেন আরিয়া। যদিও তার বিশ্রাম নিতে বলেছিল, কাজ না করার জন্য বারবার বারণ করা হয়েছিল, তবে সে কারোর কথাই শুনেনি।
ইবরাত এসে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াতে তার দৃষ্টি গিয়ে থামলো আরশের পাশে খালি চেয়ারটায়। স্বাভাবিক ভঙ্গিতে সে চেয়ারটা টেনে বসতে উদ্যত হলো, কিন্তু বসার আগেই আরশ শান্ত মুখে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে এমন কঠোরতা ছিল যে ইবরাতের হাত থেমে গেল। আরশ কোনো কথা বলল না, শুধু পাশের চেয়ার থেকে দৃষ্টি সরিয়ে টেবিলের অন্য প্রান্তে একটি খালি আসনের দিকে তাকালো। ইঙ্গিতটা বুঝতে ইবরাতের একটুও সময় লাগলো না। অনিচ্ছা সত্ত্বেও চেয়ারটা ছেড়ে দিয়ে সে টেবিলের অন্য পাশে গিয়ে বসলো। দৃশ্যটা দেখে আরিয়ার মুখের অজান্তেই তৃপ্তির ছাপ ফুটে উঠল। মনে মনে সে ভাবলো, কালকের ঘটনার পরও শাকচুন্নির বোধহয় শিক্ষা হয়নি, আরেকটা থাপ্পড় খাওয়ার জন্য ওর পাশে বসতে গেছে। ইব্রাতও বিষয়টা বুঝতে পেরে আর কোনো প্রতিক্রিয়া দেখালো না, মাথা নিচু করে খাবারের দিকে মনোযোগ দিল। তবে তার চেহারায় রাগ ফুটে উঠেছে। অন্যদিকে আরস কিছু ঘটেনি এমনভাবেই নিজের খাবার খেতে ব্যস্ত রইল। আরিয়া প্লেটে খাবার তুলে দিতে দিতে একবার আরসের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক প্রশান্তি ফুটে উঠল, যদিও সে দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল যাতে কেউ লক্ষ্য না করে। বিকেল গড়িয়ে আসতে পশ্চিম আকাশের সূর্য একটু একটু করে নিচে নামছে। তার সোনালি আলো চারপাশে কোমল আবহ ছড়িয়ে দিয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে, ফুটপাতগুলোতেও মানুষের আনাগোনার মুখর হয়ে উঠেছে। কানবাড়িতেও শুরু হয়েছে আলাদা রকমের ব্যস্ততা। যেহেতু সামনে বিয়ে, তাই আজকের বিকেলটা কেনাকাটার জন্যই রাখা হয়েছে। দুপুরের খাবার শেষ করে সবাই কিছুটা বিশ্রাম নিলেও বিকাল নামতে একে একে প্রস্তুত হতে শুরু করেছে। আরিয়া তৈরি হয়ে নিচে নেমে এলো। নিচে নেমে এসে দেখলো প্রায় সবাই প্রস্তুত। অবশেষে সব প্রস্তুতি শেষ হলে সবাই গাড়ি বের করে বেরিয়ে এলো। বাড়ির সামনে সারি করে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর দরজা খুলে একে একে সবাই উঠে বসলো। আরস ড্রাইভিং সিটে বসে বসে আছে, তার পাশে আরিয়া, পেছনের সিটে নাইমা আর মেহাল। পিছনের গাড়িগুলো একে একে তাদের গাড়ির পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ালো। ধীরে ধীরে খানবাড়ির গেট পেরিয়ে গাড়িগুলো মূল সড়কের দিকে এগিয়ে গেল। বিকেলের বিকেলের ব্যস্ত শহর তখন নিজের ছন্দে ছুটে চলেছে। গাড়ির ভেতরে অবশ্য পরিবেশটা তুলনামূলক শান্ত। নাইমা আর মেহাল নিজেদের মধ্যে বিয়ের বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা করছিল। কোন দোকান থেকে কি কেনা হবে, কোন জিনিসটা আগে দেখা উচিত, এসব নিয়েই তাদের মধ্যে কথাবার্তা চলছিল। আরিয়া জানালার কাছের বাইরে তাকিয়েছিল। রাস্তার একের পর এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু তার মন এদিকে নেই। অজান্তেই তার দৃষ্টি কয়েকবার পাশে বসে থাকা আরসের দিকে চলে গেল। আরস সম্পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তার এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাতটা আরাম করে পাশে রাখা। মুখে আগের মতোই গম্ভীর ভাব। আশেপাশের কোলাহল যেন তাকে একটুও স্পর্শ করতে পারছে না। কিছুক্ষণ পর শহরের অন্যতম বড় শপিং মলের সামনে এসে গাড়িগুলো থামলো। গাড়ি থেমে থেমে সবার একসঙ্গে ভিতর থেকে এগিয়ে এলো। যে যার মতো জিনিসপত্র পছন্দ করতে লাগলো। আরিয়া একপাশে চুপটি করে দাঁড়িয়ে আছে। সকালের ঘটনার পর থেকেই আরস তার সাথে কথা বলছে না, ওকে এড়িয়ে চলছে। সে বুঝতে পারছে না আরসের এমন করার কারণ কি। রাগ করেছে, কিন্তু কিন্তু কেনই বা রাগ করবে, সে তো কিছুই করেনি, মনে মনে ভাবলো আরিয়া। আরিয়ার এমন চুপ করে দাঁড়িয়ে থাকা লক্ষ্য করলেন তানহা বেগম। সে এগিয়ে এসে আরিয়াকে হাত ধরে নিয়ে গেলেন। আদরের ভঙ্গিতে বললেন, কোন শাড়িটা তোমার পছন্দ দেখো। তানহা বেগমের এত আদরে করে বলায় আরিয়া না করতে পারল না। সামনে সাজানো শাড়িগুলোর দিকে তাকালো। রঙের পর রং, নকশার পর নকশা, প্রতিটাই সুন্দর, কিন্তু তার দৃষ্টি গিয়ে থামলো একটি ব্লাশ পিঙ্ক রঙের শাড়িতে। লাইন প্যাটার্নের সিকুইন এবং থ্রেড এমব্রয়ডারির কাজ করা শাড়িটা তার ভালো লেগে গেল। সে সে হাত বাড়িয়ে শাড়িটা নিতে গেল, কিন্তু তার আঙ্গুল ছোঁয়ার আগে পাশ থেকে আরেকটি হাত দ্রুত এগিয়ে এসে শাড়িটা তুলে নিল। আরিয়া চমকে তাকিয়ে দেখলো ইবরাত দাঁড়িয়ে আছে। মুখে আত্মতৃপ্তির হাসি ঝুলিয়ে সে শাড়িটা নিজের সামনে ধরে বলল, ওয়াও, এটা তো দারুণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে।
আরিয়া ভ্রু কুঁচকে গেল। সে ভালো করেই বুঝতে পারছে ইবনাত ইচ্ছে করেই এমনটা করেছে। তানহা বেগমও বিস্মিত হয়ে বললেন, তোমার পছন্দ হয়েছে মানে? এটা আরিয়া পছন্দ করেছে, ও নিবে। ইবনাত নির্বিকার মুখে খাত জাগালো। পছন্দ হতে কি কোনো কারণ লাগে? সুন্দর জিনিস দেখলে ভালোই লাগতে পারে। ও অন্য একটা নিয়ে নিক, এইটা আমি নেই। তার ঠোঁটের কোণে তখন শয়তানি হাসি। আরিয়া বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। এই মেয়েটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়ালো আরশ। সে একবার ইবরাতের হাতে থাকা শাড়ির দিকে তাকালো, তারপর শান্ত দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে ইবরাতের উদ্দেশ্যে বলল, শাড়িটা আমার বউয়ের আগে পছন্দ হয়েছে, তাই শাড়িটা ও নিবে। সুন্দর করে ওর হাতে শাড়িটা দিয়ে দাও। ইবনাতের মুখের হাসিটা স্লাম হয়ে আসলো, তবুও শাড়িটা শক্ত করে ধরে বলল, যদি না দেই? আরস ঠান্ডা গলায় বলল, তাহলে আমি নিজেই নিয়ে দিয়ে দেব। ইবরাত কয়েক সেকেন্ড শাড়িটার দিকে তাকিয়ে রইল। তার মুখের অভিব্যক্তি ক্রমশ কঠিন হয়ে উঠলেও শেষ পর্যন্ত সে আর কোনো ঝামেলা করলো না। অনিচ্ছা সত্ত্বেও শাড়িটা আরিয়ার দিকে এগিয়ে দিল। তার চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। আরিয়া কোনো মন্তব্য না করে শাড়িটা হাতে নিল। সামান্য এক শাড়ির জন্য এমন দৃঢ়ভাবে তার তার পক্ষ নেওয়ার প্রয়োজন ছিল না, তবুও সে নিয়েছে। তানহা বেগম সন্তুষ্ট মুখে শাড়িটা আরিয়ার হাতে গুছিয়ে দিলেন। এরপর তিনি আরও কয়েকটি শাড়ি দেখতে লাগলেন। বিয়ের কেনাকাটা বলে কথা, একটি শাড়িতে তো আর শেষ হওয়ার নয়। এদিকে ইবরাত মুখ গুমরা করে তাহমিদের হাত টেনে অন্য সেকশনের দিকে চলে গেল। সেখানে গিয়ে চমৎকার করতে লাগলো, কাপুরুষ নাকি তুই? হ্যাঁ, আরস এই মেয়ের পক্ষে নিল, তুই নিতে পারলি না আমার পক্ষ? তাহমিদ হঠাৎ টেনে নিয়ে যাওয়া হোঁচট খেলেও দ্রুত নিজেকে সামলে নিল। আশেপাশের কয়েকজন তাদের দিকে তাকায়। সে অস্বস্তি নিয়ে চারপাশে একবার চোখ বোলালো। ইবরাতের রাগ কমেনি। তাহমিদ বিরক্ত দৃষ্টিতে তার দিকে তাকালো। চুপ থেকে পাশে একটি সোফার দিকে এগিয়ে গিয়ে বসলো। তারপর কপালে হাত বুলিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। ইবরাতও তার সামনে গিয়ে দাঁড়ালো। রাগে তার গাল দুটো লাল হয়ে উঠেছে। সে এক নাগাড়ে কিছু বলতে থাকলেও তাহমিদ বিশেষ গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর সে মাথা তুলে ইবরাতের দিকে তাকালো। ইবরাত থামার কোনো লক্ষণ দেখছিল না। তার কাছে পুরো বিষয়টাই ব্যক্তিগত অপমানের মতো মনে হয়েছে। তাহমিদ এবার উঠে দাঁড়ালো, তারপর বলল, নেক্সট টাইম থেকে বলবো, এবার চুপ করো। ইবরাত চোখ গরম করে তাকিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তাহমিদ যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মনে মনে বলল, শালি পাগল নাকি? আমি আমার ভাইয়ের সামনে গিয়ে ফটফট করব, পরে ভাই আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিয়ে সবার সামনে টাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেবে। তাহমিদ একবার দূরে থাকা পরিবারের সদস্যদের দিকে তাকালো। সবাই নিজেদের কেনাকাটা নিয়ে ব্যস্ত। এদিকে আরিয়াকে নিয়ে তানহা বেগম নতুন নতুন শাড়ি দেখতে ব্যস্ত হয়ে পড়েছেন। একটার পর একটা শাড়ি তার সামনে ধরা হচ্ছে। আরিয়া যদিও সবার সঙ্গে ছিল, তবুও মাঝে মাঝে তার দৃষ্টি অজান্তেই আরশের দিকে চলে যাচ্ছিল। একসময় তার নজর এলো, আরশও দূর থেকে একবার তার দিকে তাকায়া ছিল, কিন্তু চোখাচোখি হতে সে স্বাভাবিক ভঙ্গিতে দৃষ্টি সরিয়ে নিল। বিষয়টা দেখে আরিয়ার ভিতর অদ্ভুত একটা অনুভূতির জন্ম নিল। সকালের পর থেকে মানুষটা তার সঙ্গে প্রায় কোনো কথাই বলেনি, অথচ একটু আগে পুরো সবার সামনে কোনো দ্বিধা ছাড়াই তার পক্ষ নিয়েছে। কেন এমন করছে সেটার উত্তর এখনো তার জানা নেই। শপিং শেষ হতে হতে প্রায় রাত 10টা। সবাই চলে যাওয়ার প্রস্তুতি নিলেও আরশ আরিয়ার হাত টেনে ধরল। মায়ের উদ্দেশ্যে বলল, তোমরা যাও, আমি আর ও পরে আসছি। তানহা বেগম ভ্রু উঁচু করে ছেলের দিকে তাকালেন, তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বললেন, আচ্ছা তোমরা পরে এসো, বেশি রাত করো না যেন। কয়েক মিনিটের মধ্যে সবাই একে একে বেরিয়ে গেল। বিশাল শপিং মলের ভিতরে মানুষের ভিড় থাকলেও পরিচিত মুখগুলো সরে যেতে জায়গাটা হঠাৎ ফাঁকা লাগতে শুরু করলো। আরিয়া নিজের হাতটা ছাড়িয়ে নিল। আমরা পরে আসবো মানে? আরস গম্ভীর স্বরে বলল, একটু কাজ আছে। কি কাজ? দেখলেই বুঝবে।
এই বলে সে সামনে হাঁটতে শুরু করলো। আরিয়া বিরক্ত মুখে তার পিছনে পিছনে হাঁটলো। মানুষটা সারাদিন তার সঙ্গে ঠিকমতো কথা বলেনি, এখন আবার রহস্য তৈরি করছে। লিফটে উঠে তারা মলের অন্য একটি ফ্লোরে গেল। দরজা খুলতে আরিয়া অবাক অবাক হয়ে চারিদিকে তাকালো। এখানে তুলনামূলক কম ভিড়, বেশিরভাগ দোকানি গহনা, ঘড়ি আর প্রিমিয়াম উপহারের। আমরা এখানে কেন এসেছি? আরস কোনো উত্তর দিল না, সোজা একটি জুয়েলারি শপিং এর সামনে গিয়ে দাঁড়ালো। দোকানের ভিতর ঢুকতে কয়েকজন স্টাফ সম্মান দিয়ে তাদের অভ্যর্থনা জানালো। আরিয়া বিভ্রান্ত হয়ে আরসের দিকে তাকালো। আবার আরসের গম্ভীর সুর বেশি উঠলো, যা পছন্দ নিয়ে নাও। আরিয়া আরিয়া কিছুই নিল না। তা দেখে আরস নিজেই অনেকগুলো গহনা প্যাক করে নিয়ে নিল। গহনা শপিং থেকে বের হয়ে নিজের পছন্দ মতো আরো কিছু জিনিস কিনে নিল আরিয়ার জন্য। কেনাকাটা শেষ করতে করে গাড়িতে এসে বসলো আরিয়া। ভেবেছিল তারা হয়তো বাসায় যাচ্ছে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে গাড়ি এসে থামলো নদীর পাড়ে। আরস গম্ভীর স্বরে বলল, গাড়ি থেকে নামো। আরিয়া বিস্মিত চোখে চারিদিকে তাকালো। এখানে কেন এসেছি? আরস কোনো উত্তর দিল না, শুধু দরজা খুলে গাড়ি থেকে উম, নেমে দাঁড়ালো। আরিয়াও গাড়ি থেকে নেমে এলো। রাত অনেকটা নেমে এসেছে। নদীর কালচে পানির উপর ছাদে আলো ভেঙে ভেঙে পড়ছে। নদীর দিক থেকে আসা ঠান্ডা বাতাস বারবার তার চুল উড়িয়ে দিচ্ছে। আরস গাড়ির পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর দৃঢ় পায়ে সামনে হাঁটতে শুরু করলো। আরিয়া বাধ্য হয়ে তার পাশে গিয়ে হাঁটতে লাগলো। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না। নীরবতায় বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আরিয়াই মুখ করলো, আপনি কি আজ কথা না বলার জন্য কোনো প্রতিযোগিতায় নেমেছেন? আরস এবার ক্ষিপ্ত কণ্ঠে বলল, যেহেতু দেখছোই আমার সাথে কোনোদিন কথা বল তোমার সাথে কোনো কথা বলছি না, তাহলে তো তোমার বোঝা উচিত আমি রাগ করে আছি। আরিয়া অবাক হয়ে শুধালো, রাগ করে আছেন? কিন্তু কেন? আরোর সঙ্গে সঙ্গে উত্তর দিল না। চোয়াল শক্ত করে সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। আরিয়া এবার সত্যি বিরক্ত হয়ে গেল। আমি কি কিছু করেছি? কিছু করো নাই কিছু, তবে তোমার করা উচিত। কি করা উচিত? উচিত তো ছিল সকালে ইবরাতকে একটা থাপ্পড় মারা। তা তো মারলেন না, তা আমাকেই মারতে হলো। যাই হোক, এখন আমি রেগে আছি, তা তো বুঝতেই পারছো। এখন আমার রাগ ভাঙাও। আরসের কথা শুনে আরিয়া কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাসের সুরে বলল, কি বললেন? আরস সম্পূর্ণ গম্ভীর মুখে বলল, যেটা শুনেছ। আপনি আমার সঙ্গে সারাদিন কথা বলেননি, মোট গুমরা করে ঘুরেছেন, আর এখন বলছেন আপনার রাগ ভাঙাতে হবে? হ্যাঁ। কেন? কারণ আমি রেগে আছি। আরিয়া দু হাত কোমরে রেখে তার সামনে দাঁড়িয়ে গেল। মাশাল্লাহ, রাগ করেছেন আপনি, আবার ভাঙাবো আমি? অবশ্যই, আমি পারবো না, তাহলে আমি রাগ করেই থাকবো। আরস কথাটা এমন স্বাভাবিকভাবে বলল যেন পৃথিবীর সবচেয়ে যুক্তিসম্মত একটা কথাই। আরিয়া অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা হাত পাগল নাকি সবার সামনে এমন ভাব করে? তার থেকে রাগে মানুষ দুইটা নেই। মনে আরো কয়েকবার মানুষটার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেও মুখে কিছু বলল না। কারণ সে জানে এখন কিছু বললে আরো উল্টো তাকেই নিজের পক্ষে ব্যবহার করবে। নদীর পাড়ে রাত আরো গাঢ় হয়ে উঠেছে। ঠান্ডা বাতাস এসে বারবার তাদের ছুঁয়ে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে ঢেউয়ের মৃদু শব্দ ছাড়া আর তার চারপাশ শব্দ নিস্তব্ধ। আরিয়া মুখ ফিরিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, তা কিভাবে আপনার রাগ ভাঙাতে পারি? আরস অনেকক্ষণ ভেবে বলল, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আরিয়া অবাক হয়ে বলল, এই সময়ে এখানে কিভাবে? আরস পাশের একটা বেঞ্চিতে গিয়ে বসে আরিয়াকে ইশারায় বসতে বলল। আরিয়া বসতে আরস তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আরিয়া এরকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, তাই আবারও অবাক হয়ে বলল, এই কি করছেন, উঠুন। আরস উঠল না, বরং আরিয়ার কোমর জড়িয়ে ধরল। আরিয়া অবাকের উপর অবাক অবাক হচ্ছে আজ, তবে কোনো কথা বলল না। হাত বাড়িয়ে আরসের মাথায় হাত রাখলো। প্রথমে একটু ইতস্ত থাকলেও পরক্ষণে আঙ্গুলগুলো তার চুলের ভেতর দিয়ে আলতো করে বলিয়ে দিতে লাগলো। আরস চোখ বন্ধ করে একটা গম্ভীর নিঃশ্বাস ফেলল। মৃদু হেসে বলল, চলো তোমাকে একটা গল্প শোনাই, শুনবে? আরসের কথার উত্তরে আরিয়া কিছু বলল না, চুপ করে রইল। আরিয়ার নীরবতা ভেঙে সম্মতি ভেবে আরস বলতে শুরু করলো। রাস্তার জ্যাম আটকে গেছিলাম, চোখ গেল জানালার বাইরে কালো রঙের জামা পরা একটা মেয়ের দিকে। হাত নেড়ে নেড়ে ঝালমুড়িওয়ালার সাথে ঝগড়া করছিল কেন সে ঝালমুড়িতে জাল দিয়েছে।
বেচারা জালমুড়িওয়ালা বোকা হয়ে গেছে, জালমুড়িতে জাল দিবে না তো কি করবে, সেই নিয়ে মেয়েটা কি রাগ, জালে ঠোঁটগুলো লাল টমেটোর মতো হয়েছিল। হঠাৎ জ্যাম ছুটে গেল, রাস্তা দেখা সেই মেয়েটিকে দেখে সেখানে হারিয়ে ফেললাম। বাসায় ফিরে খুব বিরক্ত হলাম, কেন যে তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম না। কয়েকদিন খোঁজাখুঁজির পর মেয়েটিকে পেলাম। প্রায় প্রতিদিন সেই রাস্তায় আসে তার তার বেঁচে যাওয়ার জন্য। আমিও চেষ্টার মতো প্রতিদিন লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে দেখতাম। ইস, কি যে ভালো লাগতো। এভাবে কেটে যায় প্রায় 1 মাস। প্রতিদিন আমি মেয়েটাকে দেখে আসতাম, কিন্তু কখনো সামনে যায়নি, কিংবা তার বিরক্তির কারণ হয়নি। যদি সে অন্য ছেলেদের মতো খারাপ ভাবে আমাকে, এসব ভেবে সামনে যাওয়া হয়নি। প্রতিদিনের মতো সেদিনও গেলাম, কিন্তু দেখলাম সে একটা ছেলের হাত ধরে হাঁটছে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলেটাকে সে অনেক ভালোবাসে। মানে আমার লাইফে ভিলেনের এন্ট্রি। মনটা ভেঙে গেল। নিজের ভালোবাসার মানুষ আরেকজনকে ভালোবেসে এটা মেনে নিতে পারছিলাম না। তাকে পাওয়ার আশা ছেড়ে দিলাম। সে যাকে ভালোবাসে তাকে তার হোক। মুভ অন করার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আল্লাহর কাছে প্রতিনিয়ত তাকে চাইতে থাকলাম, প্রতিটা মোনাজাতে তাকেই চাইতাম। হয়তো স্বার্থপরের মতো আমার আমার করে চাইতাম তাকে, তবুও চাইতাম দুনিয়ার সব নিয়ম ভেঙে সে যেন আমার হয়ে যায়। এভাবে কেটে যায় 5টা বছর। হঠাৎ একদিন হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় মেয়েটি আমার গাড়ির সামনে এসে পড়ে। সে কি যে খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। ভাগ্য আমাকে দ্বিতীয়বার তাকে পাওয়ার সুযোগ করে দিয়েছে। হয়তো আমার রাত জাগা তাহাজ্জুদের ফল সে, আমার মোনাজাতের কান্নার ফল সে। আল্লাহ তাকে আমার করে দিল। আরশের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সেই মেয়েটা ছিলাম আমি। মৃদু হেসে বলল, এতক্ষণে বুঝলে? তোমাকে পাওয়ার পর যে কি খুশি হয়েছিলাম, আবার দুঃখও পেয়েছিলাম তোমার এমন পরিস্থিতির জন্য। আরিয়ার বুকের ভিতরটা কেমন করে উঠল, হাত দুটো কেঁপে উঠল অজান্তে। এতদিন ধরে যে মানুষটা সে ভুল বুঝে এসেছে, তার প্রতিটা যত্নের পেছনে অন্য কারণ অস্তিত্ব খুঁজেছে, সে মানুষটা কিনা শুরু থেকেই তাকে ভালোবেসে এসেছে। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি অন্য কাউকে ভালোবাসেন। আরও দীর্ঘশ্বাস পেল। হ্যাঁ, কিন্তু সেই অন্য কেউ তুমিই ছিলে। আরিয়ার চোখ ভিজে উঠল। 5 বছর, 5 বছর ধরে আমাকে ভালোবেসেছেন? হুম। একটা মানুষ এত ভালোবাসতে পারে আমার জন্য জানা ছিল না। প্রাক্তন ভালোবাসার মানুষটি প্রেগনেন্ট হয়ে আপনার কাছে আসলো, তবুও তাকে বিয়ে করতেও দ্বিধাবোধ করলেন না। আরস মৃদু হেসে বলল, তুমি 100 বাচ্চার মা হয়ে যদি আমার দরজায় আসতে, আমি তোমাকে ফিরিয়ে দিতাম না। আরিয়া কান্না করে দিল। আরসের চুল থেকে হাত উঠিয়ে দুগালে হাত রেখে কপালে শব্দ করে চুমু খেলো। আরস তাদেরকে মুখ দেখিয়ে বলল, চি বেডি, এত বছর এত কষ্ট করলাম এই একটা শুকনো চুমোর জন্য। আরিয়া কান্না থেমে গেল। যা ইমোশনাল বাইফ এসেছিল তা এক নিমিষে শেষ হয়ে গেল। তারপর দপ করে আরসের খাদে একটা চাপড় মেরে বলল, আপনার সমস্যা কি? এত সুন্দর একটা মুহূর্ত নষ্ট না করলে শান্তি লাগে না? আরস নিজের খাদ চেপে ধরে কাতর গলায় বলল, আহ, এই জন্যই বলি মেয়েদের ইমোশনাল হওয়া বিপজ্জনক। 5 সেকেন্ড আগেও খাচ্ছিলেন, এখন আমাকে মারছে। আর কি করব? আমি এখানে আবেগে খেদে খেদে বাসাচ্ছি, আর আপনি শুকনো চুমুর হিসাব করছেন। হিসাব তো কষতেই হবে। 5 বছরের ভালোবাসা, অসংখ্য মোনাজাত, রাত জাগা, তাহাজ্জুদ, সব মিলিয়ে রিটার্ন এত কম হলে চলে? আরিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। আপনি কি ব্যবসা করছেন নাকি ভালোবাসছেন? দুটোই। বিনিয়োগ করেছি তো লাভও চাই। কথাটা বলেই আরস দৌড় দেওয়ার মতো করে উঠে দাঁড়ালো, কারণ সে জানে আরিয়া এখানে হাতের কাছে পাবে, তাই চুরে মারবে। ঠিক তাই হলো। পাশের বেঞ্চে রাখা ছোট্ট পানির বোতলটা তুলে নিয়ে তার দিকে ছুঁড়ে মারার ভান করলো আরিয়া। দাঁড়ান, আজকে আপনাকে আমি। যেই সে এই যে ছেলেদের গায়ে হাত তোলা কিন্তু আইনত অপরাধ। এরকম কোনো আইন আছে বলে তো আমার জানা নেই। এই আইন কে বানিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই আমি বানিয়েছি। রাতের নির্জনতায় দুজনের খুনসুটি চলতেই থাকলো। একসময় হাসতে হাসতে ক্লান্ত হয়ে আবার বেঞ্চে বসে পড়লো তারা। কাল অনেক রাত করে বাড়ি ফেরায় আরিয়ার ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে। বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে বসেছে।
রাতের কথাগুলো বারবার মনে পড়ছিল আরিয়ার। একটা মানুষ 5 বছর ধরে তাকে ভালোবেসেছে, দূর থেকে দেখেছে, আবার যখন তাকে তার সবচেয়ে খারাপ অবস্থায় পেয়েছে, তখন অতীতের কোনো হিসাব না কষে নিজের জীবনে জায়গা দিয়েছে। ভাবতেই বুকের ভিতরটা অদ্ভুত উষ্ণতায় পড়ে উঠছিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ল আরশ। লোকটা দিব্যি আরাম করে সোফায় বসে খবরের কাগজ পড়ছে। আরিয়ার ভীষণ ইচ্ছা করলো তাকে গিয়ে মাথায় একটা বালিশ ছুঁড়ে মারতে, কিন্তু সে কিছু বলে না। ডাইনিং টেবিলে গিয়ে বসলো। কয়েক মিনিট পর আরশও সেখানে এসে বসলো। খাবার খেতে খেতে হঠাৎ নিচু সুরে বলল, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। আরিয়া হাত থেমে গেল। সামনে বসা সবাই শুনতে পায়নি, কিন্তু সে শুনেছে। মুখ নিচু করে খাবার নেড়ে ছেড়ে বলল, আপনি এ সময় এমন আপনি সবসময় এমন ছিলেন? কেমন বেহায়া! ছি বউ, তুমি এইভাবে আমাকে বলতে পারলে? আরস রাগ করার নাটক করে মুখ ঘুরিয়ে নিয়ে বসে পড়ল। অন্ধকার একটা ঘরের মধ্যে চেয়ারে হাত পা বাঁধা অচেতন অবস্থায় পড়ে আছে রৌনক। তার সামনে বসা লোকটা ছুরি হাতে হাসছে। কোনো কথা ছাড়াই লোকটি তার বুকের বরাবর লাথি মারল। লাথির তীব্র আঘাতে চেয়ারটা উল্টে গেল। রৌনকের মাথা একপাশে হেলে পড়লেও কিছুক্ষণ পর ব্যথার ধাক্কায় জ্ঞান ফিরতে শুরু করলো। চোখ চোখ খুলতে ঝাপসা দৃষ্টিতে চারপাশটা বোঝার চেষ্টা করলো সে। অন্ধকার ঘর, দেওয়ালের কোণে জ্বলে থাকা হলুদ বাতি আর সামনে বসে থাকা মুখোশধারী মানুষটাকে দেখে তার বুকের ভেতরটা অজানা বয়ে কেঁপে উঠল। লোকটা দৃঢ় পায়ে উঠে দাঁড়ালো। হাতে ধরা ধারালো ছুরিটা আঙুলের ফাঁকে গড়িয়ে খেলতে খেলতে রৌনককে ঘিরে হাঁটতে লাগলো। তার চলাফেরায় ছিল ভয়ঙ্কর ধৈর্য, যেন সে কোনো তাড়াহুড়ায় নেই, বরং এই মুহূর্তটা উপভোগই করছে। রৌনকের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। হাত পায়ের বাঁধন চিরতে চেষ্টা করলেও ব্যর্থ হলো। দড়িগুলো এত শক্ত করে বাঁধা যে সামান্য নড়াচড়াতে কবজির চামড়া কষা খেয়ে জ্বালা করতে শুরু করলো। কেটে গেছে কয়েকটা দিন। দেখতে দেখতে চলে এসেছে খানবাড়ির বহু প্রতীক্ষিত মেহেদি অনুষ্ঠানের দিন। পুরো বাড়ি উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। চারপাশ সাজসজ্জার ব্যস্ততা, অতিথিদের আনাগোনা, আনন্দমুখর পরিবেশ, মুখরিত হয়ে আছে প্রতিটি কোণ। বাড়ির প্রবেশপথ থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে রঙিন আলোকসজ্জা আর তাজা ফুলের মালা। ছাদের একপাশে তৈরি করা হয়েছে নতুন একটি মেহেদি কর্নার, যেখানে হলুদ আর সবুজের রঙের কাপড়ে সাজানো হয়েছে বসার জায়গা। চারিদিকে ছোট 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 ফানুস, ফুলের জার। আরিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে তৈরি হচ্ছে। বিছানার একপাশে বসে কিছু গভীর মনোযোগ দিয়ে দেখছে আরশ। আরিয়া আয়নার সামনে বসে আছে। হালকা সবুজ রঙের লেহেঙ্গায় তাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। চুলের কোপায় গুজে দেওয়া হয়েছে সাদা গাজরা। আরশ গলা কাকারে দিয়ে বলল, মেহেদি আর্টিস্টের মেহেদি দিয়ে দেওয়া লাগবে না, আসো আমিই দিয়ে দিই। আরিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আয়নার দিকে তাকিয়ে বলল, ও মা, আপনি আবার কবে থেকে মেহেদি দেওয়া শিখলেন? আরস গম্ভীর মুখে বলল, ভালোবাসলে সব শেখা যায়, তাই নাকি? হ্যাঁ, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি হয়তো ফুল পাতার ডিজাইন করতে পারবো না, কিন্তু তোমার হাতে নিজের নামটা খুব সুন্দর করে লিখে দিতে পারবো। কথাটা শুনে আরিয়া লজ্জায় চোখ নামিয়ে ফেললো। এর মধ্যে দরজায় কড়া নাড়ল। নাইমা ভিতরে আসার অনুমতি পেতেই আরিয়ার হাত ধরে ছাদে নিয়ে গেল। ইবরাত আর আরিয়ানকে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো। দুজনকে হাতে মেহেদি পরানো শুরু করলো দুজন আর্টিস্ট। মেহেদি শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো জটিল নকশা। আত্মীয় স্বজনেরা একে একে এসে আরিয়া আর ইবরাতকে ঘিরে দাঁড়িয়েছে। একসময় সাউন্ড বক্সে বেজে উঠলো গানের সুর। বাড়ির ছোটরা দল বেঁধে নাচ শুরু করলো। আরিয়া মাথা নিচু করে বসে আছে। মেহেদির নকশা প্রায় শেষের দিকে। হঠাৎ মেহেদি আর্টিস্ট দুষ্টু হেসে বলল, ভাবি, মেহেদির মধ্যে ভাইয়ার নাম লুকিয়ে রাখবেন তো? আরিয়া মিনমিনিয়ে বলল, এসব আবার লুকিয়ে রাখার কি আছে? আছে তো, পরে ভাইয়াকে খুঁজে বের করতে হবে, না পারলে জরিমানা। এই বলে মেয়েটা পিক করে হেসে আরশের নামটা ছোট্ট করে লিখে দিল। আরিয়াও মৃদু হাসলো তা দেখে। ইবরাত মনে মনে বলল, এই হাসি বেশি দিন স্থায়ী হবে না, মাত্র কয়েকটা দিন। সবাই সব জানতে পারলে তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে।
আরিয়ার অজান্তে ইব্রাতের ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। চারপাশে হাসি, আনন্দ আর উচ্ছ্বাসের মাঝেও তার চোখে অন্যরকম এক হিসাব। আরশ একটু দূরে দাঁড়িয়ে আরিয়ার দিকে তাকিয়ে আছে, তার চোখে স্পষ্ট ভালোবাসা আর মুগ্ধতা। মেহেদি শুকিয়ে যাওয়ার কারণে আরিয়ার হাত নাড়তে পারছে না, তাই নাইমা একটু একটু জুসের গ্লাস হাতে এনে সামনে ধরতে আরশ এগিয়ে এসে বলল, আমি খাইয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে চারপাশে থাকা সবাই হেসে উঠল। পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, এখন থেকে এত আদর। লজ্জায় আরিয়ার গাল দুটো টুকটুকে লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে ফেলতেই আরশ মুচকি হেসে গ্লাসটা হাতে নিতে কাছে ধরল। পাশে বসে পুরো দৃশ্যটা দেখছিল ইবরাত। তার চোখে এক মুহূর্তের জন্য তীব্র বিদ্বেষ ছায়া নেমে এলো। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল। রাতের বিছানায় এক কোণে বসে আছে আরিয়া। মেহেদি শুকিয়ে গেলেও এখনো পর্যন্ত হাত থেকে ওঠায়নি। তাই আরশ খাবার খাইয়ে দিচ্ছে আরিয়াকে এক দেনে, আর এক ব্যক্তি পুরুষকে দেখছে। তার মনে মনে ভাবছে, আল্লাহ কি রহমত, সে তার জীবনে এমন একটা মানুষের জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। এত বড় একটা পাপ করে ফেলার পরও মানুষটা কোনো কোনো প্রকার দ্বিধা ছাড়াই তাকে বিয়ে করে ফেললো। রাত অনেকটা গড়িয়ে গেছে। বাড়িতে যাওয়া কোলাহল স্তিমিত হয়ে এসেছে। আরও শেষ লোকমাটাই আরিয়ার মুখে তুলে দিয়ে বলল, আর কিছু খাবে? আরিয়া মাথা নেড়ে বলল, খাবারের প্লেটটা সরিয়ে রেখে আরস তার দুহাত নিজের হাতে তুলে নিল। মেহেদির গাঢ় রং দেখে মুচকি হেসে বলল, দেখেছো আমার ভালোবাসার পরিমাণ কত বেশি? আরিয়া ভ্রু কুঁচকে বলল, এটার সঙ্গে ভালোবাসার কি সম্পর্ক? লোকে বলে মেহেদির রং যত গাঢ় হয় স্বামী তত বেশি ভালোবাসে। তাহলে তো উল্টো কথা হওয়া উচিত। কেন? কারণ আমি আপনাকে বেশি ভালোবাসি। কথাটা বলেই লজ্জায় মুখ ঘুরিয়ে ফেললো আরিয়া। আরস কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, এই কথাটা আরেকবার বলো। বলবো না। কেন? একবার শুনেছেন, সেটাই যথেষ্ট। আচ্ছা বলুন তো, আমার হাতে আপনার নাম কোথায়? বেশি বেশিক্ষণ খুঁজতে হলো না। আরশের হাতের তালুর বাম পাশের বাম পাশে চুট্টু করে নাম লেখা দেখতে পেল। কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়াই সে সেখানটায় চুমু খেলো। চোখে ইশারায় বুঝলো নামটা ঠিক কোথায়। আরিয়া হেসে উঠল। ঠিক তখনই বাইরে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু হলো। জানালার পর্দাগুলো দুলে উঠল। আকাশের জমে থাকা কালো মেঘের গর্জন শোনা গেল। আরিয়া চমকে উঠল, মনে হচ্ছে বৃষ্টি হবে। হোক না। আরিয়া মনে হলো এই মানুষটা থাকলে পৃথিবীর কোনো প্রকার সমস্যা না। কিন্তু সে জানে না একই সময়ে বাড়ির অন্য কোণে অন্যরকম জ্বরের প্রস্তুতি চলছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল ইবরাত। তার মুখে সেই পরিচিত রহস্যময় হাসি। সব ঠিক আছে তো? ওপাশ থেকে কিছু বলতেই সে সন্তুষ্ট গলায় বলল, ভালো, দ্রুত দেশে আসো। আর মাত্র কয়েকটা দিন, তারপর পুরো খেলাটা বদলে যাবে। প্রমাণগুলো ঠিকঠাক আছে তো? সব আছে। এবার কেউ বাঁচাতে পারবে না। ফোন কেটে দিয়ে অন্ধকার আকাশের দিকে তাকালো ইবরাত। বজ্রপাতের আলো এক মুহূর্তের জন্য তার মুখ আলোকিত করে তুলল। সে আলোয় তার চোখের হিংসা আর প্রতিশোধের আগুন ফুটে উঠছিল। তাহমিদ পাশে এসে দাঁড়ালো। মিনমিনিয়ে বলল, সবকিছু এত সুন্দর চলছে, এগুলো নষ্ট না করলে হয় না? ইবরাত আক্রোশ নিয়ে পেছনে ঘুরে তাকালো। না, হয় না। মেয়েটাকে আমি শেষ করে দেব। ওদের সাজানো সংসার ধ্বংস করে দেব। সবকিছু সুন্দর কোথায় চলছে? যা আমার পাওয়ার কথা ছিল তা ওই মেয়েটা পেয়ে যাচ্ছে। এটা সুন্দর, ভালো। আমার জীবনের ভালোটা কোথায় হয়েছে বলো? ছোটবেলা থেকে যা চেয়েছি সব আমার হাতের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর এখন যখন আমি দেখছি সবাই সুখী আছে, তখন আমি চুপচাপ দাঁড়িয়ে তালি দেব? কিছুক্ষণ আরিয়া কিন্তু আরিয়া তোমার কি কোনো ক্ষতি করেছে? ওর বাকে বাইয়া ছিল তাই পেয়েছে, ক্ষতি করেনি। ইব্রাতের কণ্ঠ হঠাৎ উঁচু হয়ে গেল। তুমি জানো না ওকে দেখলে আমার কি মনে হয়? মনে হয় ও আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। আর সবাই ওকে নিয়ে ব্যস্ত। ওর হাসি, ওর সুখ, ওর ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। অথচ কেউ একবারও ভাবেনি আমি কি হারিয়েছি। তা আমি শান্ত গলায় বলল, তুমি ভাইয়াকে হারিয়েছো, আমাকে তো পেয়েছো, তাই না?
তোমাকে পেলেই বা কি, না পেলেই বা কি, যাকে চাই তাকে তো পেলাম না। তাহমিদ আকাশ পানে তাইলো, বিড়বিড় করে বলল, সবকিছু নতুন করে শুরু করা যায় না? চলো আমরা নতুন জীবন শুরু করি, ওরা ওদের মতো থাকুক। হাসপাতালের সাদা বিছানার নিথর হয়ে শুয়ে আছে তাসনিম। মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইনের সুচ। চোখ খুললেও শরীরের দুর্বলতা তাকে বারবার ক্লান্ত করে তুলছে। গতরাতের ভয়াবহ ঘটনাটা এখনো স্পষ্টভাবে ভাসছে তার চোখের সামনে। প্রচণ্ড ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মধ্যে ছাদের দরজাটা বন্ধ করতেই গিয়েছিল সে। চারপাশে তখন ঘন অন্ধকার, কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আকাশটাকে আলোকিত করে তুলছিল। দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত তার গলা চেপে ধরে। কিছু বুঝে ওঠার আগেই অচেনা সেই ব্যক্তি তাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে সামান্য ভারসাম্য হারিয়ে সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে পড়ে তাসনিম। মাথায় প্রচণ্ড আঘাত লাগে। অন্ধকারে সে আক্রমণকারীর মুখ দেখতে পায়নি, শুধু মনে আছে কালো ছায়ার একটি অবয়ব তার সামনে দাঁড়িয়েছিল। এরপর ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। এখন হাসপাতালের কেবিনে শুয়ে বারবার রাতের কথা মনে করার চেষ্টা করছে তাসনিম। কে ছিল সেই মানুষটা? কেন তাকে হত্যা করার চেষ্টা করলো? আতিয়ার ছেলের বউ এই বাসা এর পাশে বসে আছে। যতই খারাপ হোক না কেন, তার একমাত্র ছেলের বউ। তাসনিমও তো তার মেয়ের মতোই মেয়েটাকে না হয় হারালো, এখন আর সে চায় না যাতে তাসনিম হারায়। রাতের জোরের তাণ্ডবে সবকিছু প্রায় লণ্ডভণ্ড, সেগুলো আবার নতুন করে সাজানো হচ্ছে। সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা তার দেখাশোনা করছে মেহাল। নাইমা আর তানহা বেগম বাকি দিকগুলো দেখাশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। আরিয়া বারান্দায় দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে দেখছিল। ঝড়ের কারণে বাড়ির বাগানের অনেক গাছপালা ভেঙে পড়েছে, কিছু তার চিরে মাটিতে ঝুলে আছে। ডেকোরেশনের লোকেরা সেগুলো ঠিক করতে ব্যস্ত। আরিয়া তা মনোযোগ দিয়ে দেখছিল। তার মনোযোগ বাংলো আরসের কণ্ঠে। ওয়ালেটে খুঁজে পাচ্ছে না আরস। আরিয়া পেছন ফিরে তাকাতেই দেখলো আরস বিরক্ত মুখে এদিক ওদিক খুঁজছে। কি হয়েছে? ব্রোকোসকে জিজ্ঞাসা করলো আরিয়া। আরস দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না। সকালে এখানেই ছিল, এখন পুরো ঘর খুঁজেও পাচ্ছি না। ভালো করে দেখেছেন? 10 বার দেখেছি, কোথাও নেই। আরিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, চলুন আমি সাহায্য করি। দুজন মিলে ঘরের প্রতিটি কোণ খোঁজা শুরু করলো। টেবিল, ড্রয়ার, সব জায়গায় দেখা হলো, কিন্তু ওয়ালেটের কোনো খোঁজ মিলল না। হঠাৎ আরিয়ার চোখ পড়লো সোফার ওপর অবহেলায় পড়ে আছে ওয়ালেটটা। সে হাতে তুলে নিতেই লক্ষ্য করলো ওয়ালেটের উপর কয়েক বছর আগের পুরনো ছবি। ছবিতে ছবিতে সে চুল ঠিক করছে। কতদিনের পুরনো ছবি এটা? আরস বিব্রত মুখে মাথা চুলকে বলল, অনেক দিনের। তুমি নিজেও জানো না যে আমি ছবিটা তুলেছিলাম। আরিয়া হাসলো। লোকটা পাগলের মতো ভালোবাসে তাকে, তা অন্য কারোর হতে দিতে চেয়েছিল শুধুমাত্র সে অন্য একটা ছেলেকে ভালোবেসে বলে। আরিয়াকে হাসতে দেখে আরও একেবারে আরিয়ার কাছে এসে পড়ল। দুজনের মাঝে দূরত্বটা কমে গেল। বাইরে হালকা বাতাস বারান্দার পর্দাগুলো দুলিয়ে দিচ্ছে, আর সেই শান্ত পরিবেশের দুজনে কিছুক্ষণ নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইল। আরিয়া মৃদু হেসে বলল, এভাবে কি দেখছেন? আরও চোখ ছড়ালো না। ভাবছি এত বছর পরও তোমাকে দেখলে কেন আমার হৃৎস্পন্দন বেড়ে যায়। আরসের কথার মাঝে তার ফোন বেজে উঠল। সে কল রিসিভ করে আরিয়ার কপালে একটা চুম্বন চুম্বন করে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। আজকের দিনটা হাসপাতালে যাওয়ার তার কোনো ইচ্ছাই ছিল না, তবুও ইমার্জেন্সি কারণে যেতে হচ্ছে। দুপুরের সূর্যটা তখন ঠিক মাথার উপর, চারপাশে ছড়িয়ে পড়েছে সোনালি রোদ। তবে হালকা বাতাসের কারণে গরমটা তেমন অনুভূত হচ্ছে না। নীল আকাশের সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে অলস ভঙ্গিতে। বাড়ির বাগান জুড়ে রোদের ঝিলিক পড়ে চিকচিক করছে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে। সাজসজ্জা শেষ করে ইবরাত ঘর থেকে বের হতে নিয়েও পারল না। কেউ একজন তার হাত চেপে ধরেছে। পিছন ফিরে লক্ষ্য করলো সেটা অন্য কেউ নয়, বরং তাহমিদ। কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়াই তাহমিদ হাত টান দিয়ে ইবরাতকে নিজের বুকের উপর ফেলে দিল। ইবরাত কিছু বলার আগেই তার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ইবরাত নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো, কিন্তু পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না। হঠাৎ ঘরে ঘটে যাওয়া ঘটনার সে পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিল। সমস্ত শক্তি দিয়ে তাহমিদকে ধাক্কা মেরে নিজেকে মুক্ত করলো সে।
কি করছো, পাগল নাকি? কাবা গলায় বলে উঠল ইবরাত। তাহমিদ কিছু বলতে গিয়েও থেমে গেল। ইবরাতের চোখে রাগ আর অস্বস্তি দেখে তার মুখের ভাব বদলে গেল। কঠোর স্বরে আবারও বলল, ইবরাত, এভাবে আমার সঙ্গে আচরণ করার কোনো অধিকার তোমার নেই। তুমি নিয়ম বাইরে চলে যাচ্ছ। আমাদের কথা কি হয়েছিল আর তুমি কি করছো? এরকম নেক্সট টাইম করলে ভালো হবে না। কথাগুলো বলে সে কয়েক কদম পিছিয়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে কয়েকজন হাসির শব্দ ভেসে এলো। গায়ে হলুদের আয়োজন প্রায় শুরু হয়ে গেছে। বাড়ির সবাই ব্যস্ত অতিথিদের নিয়ে। ঘরের ভিতরে অস্বস্তিকর নীরবতা ভেঙে দরজায় টোকা পড়ল। ইবরাত আপু, সবাই তোমাকে খুঁজছে, তাড়াতাড়ি নিচে আসো, বাইরে থেকে ডাকে ডাকে উঠল তার এক কাজিন। সুযোগ পেয়ে ইবরাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। উজ্জ্বল দুপুরের আলো তার মুখে এসে পড়লো। চারিদিকে উৎসবের আমেজ, কিন্তু তার মনে রয়ে গেল এক অস্বস্তি। অন্যদিকে ঘরের ভিতরে একা দাঁড়িয়ে রইল তাহমিদ। কিছুক্ষণ পর সেও নিচে নেমে এলো। গায়ে উজ্জ্বল হলুদ শাড়ি, মাথা ভর্তি গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুলের গহনা। আরিয়া আর ইবরাতকে পাশাপাশি বসানো হলো। তার দুজন একই রঙের শাড়ি পরেছে। অন্যদিকে তাদের বিপরীতে বসে আছে আরশ আর তাহমিদ। তারাও একই রঙের পাঞ্জাবি পরেছে। প্রথমে ছেলেদের গায়ের রং হলুদ দেওয়া হলো। তানহা বেগম হাতে হাতে হলুদের থালা নিয়ে এগিয়ে এলেন। মুখভর্তি হাসি নিয়ে তিনি প্রথমে আরশের কপালে আলতো করে হলুদ ছুঁয়ে দিলেন। তারপর তাহমিদের গালেও মাখিয়ে দিলেন সামান্য হলুদ। সবসময় সুখে থাকো। এরপর আসলেন আইমান খান এরপর আসলেন আইমান খান। তিনি এসে নীরবে হলুদ লাগিয়ে চলে গেলেন। এরপর একে একে আত্মীয় স্বজনরা এগিয়ে আসতে লাগলো। আরশের এক চাচাতো ভাইও হঠাৎ করে তার গালে এক মুঠো হলুদ মেখে দিতে চারিদিকে হাসির রোল পড়ে গেল। এটা হলো নিয়মের বাইরে, প্রতিবাদ করলো আরশ। গায়ে হলুদ আবার কিসের নিয়ম? সঙ্গে সঙ্গে জবাব এলো। সবার হাসির মাঝেও আরও হেসে ফেলল। সব দুষ্টুমি তার কাছে ভালো লাগছে না। জীবনটা সে এভাবে সাজাতে চেয়েছিল, ঠিক সেভাবেই সাজাতে পেরেছে। যাকে নিজের জীবনসঙ্গী হিসাবে চেয়েছে তাকেও পেয়েছে। এর থেকে আর বেশি কি চায়? আরশের চোখ গেল আরিয়ার দিকে। মেয়েটা কত খুশি। ঠোঁটের কোণ থেকে হাসির রেখা সরছে না। কিছুক্ষণ পর শুরু হলো মেয়েদের গায়ে হলুদ দেওয়ার পালা। আরিয়া আর ইবরাতকে মাঝখানে বসিয়ে দেওয়া হলো। তাদের মাথার ফুলের গহনাগুলো দুপুরের রোদে আরো সুন্দর দেখাচ্ছিল। নাইমা প্রথমে এগিয়ে এসে দুজনের কপালে হলুদ রং চুইয়ে দিলেন। তারপর আদর করে মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাদের সবসময় ভালো রাখুক। একজনের পর একজন আত্মীয় স্বজন এসে হলুদ দিতে লাগলেন। কেউ গালে আলতো করে হলুদ চুইয়ে দিচ্ছে, কেউ আবার সুযোগ পেয়ে পুরো মুখটাই হলুদে ভরিয়ে দিচ্ছে। আনন্দে মুখর হয়ে উঠেছে পুরো বাড়ি। আরিয়া হেসে হেসে সবার দুষ্টুমি সহ্য করলেও ইবরাতের মুখে সেই হাসিটা আর নেই। সারা রাত ঘুমাতে পারেনি ইবরাত। পুরো রাতটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে সে। চোখে এক ফোঁটা ঘুম নেই। আজকের দিনটার জন্য সে খুবই এক্সাইটেড। রাতের নীরবতা ভেঙে বারবার তার মনে ফিরে এসেছে আজকের দিন কি হতে চলেছে এই চিন্তা। যতই নিজেকে শান্ত করার চেষ্টা করেছে, ততই অস্থিরতা তাকে গ্রাস করেছে। ভোরের আলো চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করলেও তার অবস্থার কোনো পরিবর্তন হলো না। দু হাতে রেলিংয়ে রেখে দূরের আকাশের দিকে তাকিয়ে রইল সে। চোখের নিচে কালচে রং দাগ স্পষ্ট হয়ে উঠেছে। যেহেতু বিয়ে বাড়ি, তাই সারা রাত বাড়িতে হইচই ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে বিয়ের অনুষ্ঠান শুরু হলো। পুরো বাড়ি আলো আর ফুলের সাজে ঝলমল করছে। অতিথিদের ভিড়ে চারপাশ জমজমাট। মঞ্চের একপাশে বসে আছে তাহমিদ ও আরশ। তাদের পাশে বসে আছে তাদের বন্ধুরা। দুজনের পরনে গাঢ় রঙের শেরওয়ানি। আরশের খানে খানে ফিসফিস করে বলল, বাহ বাহ, শেষমেশ ওকে খুঁজে বের করেই বিয়ে করলি। এই জন্যই তো বলি বন্ধু, আমার এত খুশি কেন? ফাহিমের কথায় আরশ আরশ হেসে বলল, ভাগ্য ছিল তাই পেলাম, ভাগ্যে না থাকলে হাজার খুঁজলেও পেতাম না। অন্যদিকে বধূ সাজে সেজেছে আরিয়া। লাল বেনারসি গা ভরা অলংকার। তার পাশে বসে আছে ইবরাত, সেও রূপরূপ সাজে সজ্জিত। আরিয়ার ঠোঁটে কোনো লাজুক হাসি থাকলেও ইবরাতের ঠোঁটে কোনো রহস্যময় হাসি। অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজী সাহেবের সামনে বসে আছে তাহমিদ ও আরশ।
আপনি কি এই বিয়ে কবুল করছেন? তাহলে 3 বার বলুন, কবুল। কণ্ঠ কণ্ঠে দৃঢ়তা নিয়ে তাহমিদ বলল, কবুল, কবুল, কবুল। কিছুক্ষণ পর আরশও হাসি মুখে বলল, কবুল। আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পুরো পরিবেশ। অন্যদিকে ফুলের পর্দা ওপাশে বসে থাকা আরিয়া আর ইবরাত শান্ত কণ্ঠে নিজেদের সম্মতি জানালো। আরিয়া কবুল বলা শেষ হতেই এগিয়ে এলো জাবেদ। মেকি হাসি দিয়ে আরশের উদ্দেশ্যে বলল, কি বন্ধু, দাওয়াত দিলে না দেখি? না দাওয়াতে ছাড়াই এসে পড়লাম। জাবেদের কথা শুনে তানহা বেগম, আইমান খান সহ বাকি সবাই হতবাক হয়ে তাকালেন। ইবরাত হাসি মুখে উঠে দাঁড়ালো। তার পরিকল্পনা সফল হতে যাচ্ছে এই ভেবে তানহা বেগমের সামনে গিয়ে বিয়ে বাড়ি ভরা লোকের সামনে বলতে শুরু করলো, শুনুন আপনারা, এই যে এই মেয়ের পেটে যে বাচ্চাটা আছে না, এটা আরশের নয়। ইব্রাতের কথাটা শেষ হতেই ইব্রাতের কথাটা শেষ হতে মুহূর্তের মধ্যে পুরো বাড়ির বিয়ের আসর নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও যেখানে হাসি খুশির আনন্দ ছিল চারপাশ, সেখানে এখন শুধু ফিসফিস করা আর বিস্মিত বিস্মিত দৃষ্টির আনাগোনা। তানহা বেগম হতভম্ব হয়ে চোখে ইব্রাতের দিকে তাকিয়ে রইলেন। তুমি কি বলছো ইব্রাত? কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন তিনি। আরশের মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল সে। জাবেদের টুটির কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। ঠিক এই মুহূর্তটা অপেক্ষাতেই ছিল সে। আরশ কঠিন কণ্ঠে বলল, স্টপ ইবরাত। ইবরাত আর কথার পাত্তা দিল না। সে বলতে লাগলো, আপনারা হয়তো ভাবছেন তাহলে বাচ্চাটা আসলে কার, তাই তো? বাচ্চাটা হলো আরিয়ার প্রাক্তন প্রেমিকের। আর এটা আরশ খুব ভালো করেই জানে। জাবেদ, প্লিজ পুরো কাহিনীটা খুলে বলুন। ইব্রাতের কথা শেষ হতে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই অবিশ্বাসের চোখে আরিয়া আর আরশের দিকে তাকাচ্ছে। জাবেদ সামনে এসে এগিয়ে এলো, টুটের কোণে বিজয়ের হাসি। হ্যাঁ, ইব্রাত ঠিকই বলেছে। সেদিন রাতে আরশ হসপিটালে এসেছিল একটি মেয়েকে নিয়ে, যে কিনা প্রেগনেন্ট ছিল। তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দেয়। তার বাসায় এসব কুকীর্তি জানার পর তাকে বাসা থেকে বের করে দেয়। এসব মেনে নিতে না পেরে সুইসাইড করতে যায় মেয়েটা। আর আরশ সেই কাম থেকেই তাকে বাঁচিয়ে এনে নিজের বাসায় রেখে নষ্টামি করে। কথাগুলো শুনে চারপাশের সমালোচনা শুরু হয়ে গেল। তানহা বেগম টলমহল টলমল পায়ে একটা চেয়ারে বসে পড়লেন। আইমান খান গম্ভীর কণ্ঠে বললেন, জাবেদ, যা বলবে ভেবে বলবে। এটা একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন। জাবেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই সত্যি। আর এই মেয়ের জন্য আপনার ছেলে আর আমার সাথেও ঝামেলা করেছে। জাবেদ কলার চেপে ধরে আরশ বলে উঠল, মুখ বন্ধ কর, আর একটা ফালতু কথা বললে। এতটুকু বলে জাবেদকে ধাক্কা দিয়ে কলার ছেড়ে দিল। ওপাশ থেকে এখন ছেলে এসে জাবেদকে পড়ে যাওয়ার থেকে বাঁচালো। তারপর আরশের উদ্দেশ্যে বলল, একেই তো নোংরা একটা মেয়েকে বিয়ে করতেছেন, তার উপর এত দেমাক। আরশ কিছু বলার আগে আইমান খান তাকে থামিয়ে দিলেন। আরিয়ার চোখ টলমল করে উঠল। কিছুক্ষণ আগেও যে এই চোখে খুশির ঝলক ছিল, তা এখন পানিতে পরিণত হয়েছে। চারপাশ থেকে নানান ধরনের কথা ভেসে আসছে। আজকাল মেয়েদের বিশ্বাস করা যায় না। ছেলেটা জেনে শুনে এমন একটা মেয়েকে বিয়ে করছে। এত বড় কথা লুকিয়ে রাখা হলো। প্রতিটা শব্দ দাঁড়ালো চুরির মতো আরিয়ার বুক চিরে যাচ্ছিল। আরশ আরশ একবার আরিয়ার দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে বসে আছে, দুটো হাত কাঁপছে। ঠিক তখনই আরশ গম্ভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে এলো। তার তার গম্ভীর কণ্ঠে চারপাশ সব গুঞ্জন থেমে গেল। আর একটা কথাও কেউ বলবেন না। কণ্ঠের কঠোরতায় সবাই চুপ হয়ে গেল। আরশ আইমান খানের সামনে এগিয়ে এসে দাঁড়ালো। কিছুক্ষণ থেমে তারপর বলল, বাবা, আমি কোনো ভুল করিনি। আচ্ছা বাবা, যদি একটা মেয়ে কাউকে ভালোবেসে নিজের সবটুকু বিলিয়ে দেয়, এটা শুধু মেয়েটার কেন দোষ হবে? হ্যাঁ, এই ভুল করেছে বলেই তো ওর এখান থেকেই করা উচিত বলে মরে যাওয়া উচিত। ও তো তওবা করে ফিরে এসেছে। এখন ও এখন ওকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়াটা আমার ভুল। আইমান খান ছেলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চারপাশে কিনপতন নীরবতা। আরশ সবার দিকে তাকিয়ে বললেন,
একটা ছেলে যখন সম্পর্কে জড়ায় তখন সমাজ তাকে দোষ দেয় না, কিন্তু একই কাজ যদি একটা মেয়ে করে তাহলে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। কেন? ভালোবাসার সম্পর্কে ভুল দুজনেরই হতে পারে, কিন্তু সব দোষ কি কেন একটা মেয়ের ঘাড়ে চাপানো হয়? ওই ছেলেটা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র মেয়েটার লাইফে একের পর এক জ্বর এসে চলেছে কেন? আরও সেবার আরিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, কাঁপতে থাকা মেয়েটার হাত ধরে নিজের হাতে নিয়ে বলল, হ্যাঁ, আমি সব জানি। আরিয়ার অতীত সম্পর্কেও জানি, আর সব জেনেই বিয়ে করছি। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। ইবরাত হতভম্ব চোখে তাকিয়ে রইল। তানহা বেগম কাপা গলায় বললেন, তাইলে তুই জেনে শুনে বিয়ে করছিস? আরস মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, মানুষের অতীত তাকিয়ে মা, কিন্তু একজন মানুষকে বিচার করা উচিত তার বর্তমান আর ভবিষ্যৎ দিয়ে। আর আমি ওর ভবিষ্যৎ, আমি ওর সব। আর আর ওর জন্য আমি দুনিয়ার সব ছাড়তে পারি। আর সবচেয়ে বড় কথা, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে সবার সামনে অপমান করার অধিকার কারোরই নেই। আমার ইচ্ছা, আমি ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এতে কার কি? ও আমার সাথে সংসার করবে, আর ওর বাচ্চাটাও আমার আমার সন্তান। হয়তো ওর আমার রক্ত আর শরীরে প্রভাবিত হচ্ছে না, তবুও আমি ওর বাবা। জাবেদ ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে তুমি স্বীকার করছো ওর পেটে অন্য কারোর সন্তান আছে? আরশের চোখ কঠিন হয়ে উঠল। আমি শুধু এটুকু বলছি, আরিয়ান সম্মান নিয়ে আর একটা কথাও কেউ বলবে না। জাবেদ ব্যঙ্গের হাসি দিয়ে বলল, বাহ বাহ। জাবেদের কলার চেপে ধরে একের পর এক ঘুষি মারতে লাগলো আরশ। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল। তাহমিদ আর ফাহিম দ্রুত এগিয়ে এসে তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু এতদিনের শান্ত ভদ্র ছেলেটা যেন আজ সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে, চোয়াল শক্ত, বুকের ভেতর জমে থাকা রাগ বিস্ফোরিত হয়েছে। জাবেদের শার্টের কলার ছিঁড়ে গেছে, টুটের কোণ টুটের কোণ কেটে রক্ত বের হচ্ছে। আরস দাঁতে দাঁত চেপে বলল, আরিয়ার সম্মান নিয়ে আর একটা কথাও বলবি না। জাবেদ ব্যথায় কুঁকড়ে গেলেও টুটের কোণে তাচ্ছিল্যে হাসি টেনে বলল, সত্যি কথা শুনতে এত কষ্ট হচ্ছে? কথাটা শুনে আরস আবার এগিয়ে যেতে চাইলে আইমান খান কঠিন কণ্ঠে বলে উঠলেন, আরস। বাবার কণ্ঠে বাবার কণ্ঠ শুনে থমকে গেল সে। আইমান খান সামনে এগিয়ে এলেন, রাগ দিয়ে, সত্যিকে মিথ্যা প্রমাণ করা যায় না। তুমি যদি এই মেয়েকে এখনই বের না করে দাও, তাহলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। আরস গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু তার হাত এখনো কাঁপছে। আরিয়া কাঁদতে কাঁদতে তার সামনে এসে দাঁড়ালো, প্লিজ, আর নয়, আমি চলে যাচ্ছি। মেয়েটার কাঁপা কণ্ঠ শুনে আরস চোখ বন্ধ করে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে চেয়েছিল আরিয়াকে একটা পরিবার দিতে, কিন্তু পারল না। দুনিয়ার মানুষগুলো এত পাষাণ। এইসব পাষাণ মানুষদের মাঝে সে যুদ্ধ করে পারল না। সে নিজেকে শান্ত করে বলল, ঠিক আছে। আরিয়ার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সে হাত উঁচিয়ে চোখের জল মুছে ফেলল। তার মনে হলো জীবনের নাটকের চাইতেও নাটকীয়। আইমান খানের মনটা শান্ত হলো। এত সহজে ছেলেটাকে মানাতে পারবে সে ভাবতেও পারেনি। ছেলের উদ্দেশ্যে বলেন, এতক্ষণ নিজের ভালোটা বুঝতে পারলে? আরস মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বুঝলাম তো, অনেক কিছুই। তার মধ্যে একটা জিনিস বুঝলাম, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই। তাই আমি চাই আমাকে ত্যায্য পুত্রই করো। আইমান খান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। কি বললি? আরস আরিয়ার পাশে গিয়ে দাঁড়ালো, চোখে মুখে আর আগের রাগ নেই। ঠিকই শুনেছেন, আজ আমি বুঝেছি রক্তের সম্পর্ক থাকলেই পরিবার হওয়া যায় না। তান্হা বেগম কেঁদেই উঠলেন, আরস, কি সব বলছিস বাবা? আরিয়া কাঁদতে কাঁদতে বলল, আরস প্লিজ, আমার জন্য আপনার পরিবারকে ছেড়ে দিতে হবে না। আরস তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি কোনো ভুল করনি আরিয়া। জাভেদ আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করলো, দেখলি তো, একটা মেয়ের জন্য নিজের পরিবার ছেড়ে দিচ্ছে। আরও সেবার শান্ত গলায় বলল, না জাভেদ, আমি কাউকে ছেড়ে যাচ্ছি না, আমাকে বাধ্য করা হচ্ছে। তারপর আইমান খানের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে দুটি পথ দেখিয়েছেন, অন্যায়ের সঙ্গে আপোষ করা অথবা সত্যের পাশে দাঁড়ানো। আমি দ্বিতীয়টাই বেছে নিলাম।
এই বলে সে আরিয়ার হাত ধরে হাঁটতে লাগলো। আরিয়া চোখ ভরা পানি নিয়ে তার দিকে তাকিয়ে বলল, ফ্রান্স প্যারিস কয়েক মাস পর। অপরাহ্নের রোদ এসে পড়েছে অ্যাপার্টমেন্টের বড় কাচের জানালায়। দূরে শহরের ব্যস্ত রাস্তা, মানুষের আনাগোনা। জানালার পাশে দাঁড়িয়ে আছে আরিয়া। ঢিলেঢালা হালকা নীল শাড়ির পোশাকের ভেতরে তার উঁচু পেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এক হাত দিয়ে পেটটা আলতো করে ধরে রেখেছে সে, অন্য হাতে ধরা গরম দুধের মগ। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার, যখন হঠাৎ পেটের ভেতর থেকে নাড়াচাড়া অনুভব করলো। আবার দুষ্টুমি শুরু হয়েছে তার। চোখে মুখে মাতৃত্বের প্রশান্তি। টেবিলের ওপর রাখা ছবিটার দিকে তাকাতেই দীর্ঘশ্বাস বেড়ে এলো তার। সময় অনেক কিছু বদলে দিয়েছে। ঠিক তখনই আরস পেছন থেকে এসে জড়িয়ে ধরল, মুখ গুজে দিল আরিয়ার কাঁধে। ছোট কয়েকটা চুমু খেয়ে বলল, আমার বাবুর আম্মু কি মন খারাপ নাকি? বাড়ির কথা মনে পড়ছে? আরিয়া মাথা ঝাঁকালো, ছবিগুলোর দিকে তাকাতে ইশারা করে বলল, সবাই আজ থাকলে কত ভালো হতো, আমার জন্য আপনিও পরিবার ছাড়া। আরস আরেকটু শক্ত করে ধরে আরিয়ার কাঁধে তুতনি রেখে নাক ঘষতে লাগলো। আদরে ভঙ্গিতে বলল, পিছনে ফেলে আসা কিছুর দিকে ঘুরে তাকাতে হয় না। এই বলে আরিয়াকে বিছানায় বসিয়ে দিয়ে সে সামনে হাঁটু গেড়ে বসলো। আরিয়া ম্লান হেসে আরসের চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। সবকিছু কি এত সহজে পেছনে ফেলে আসা যায় আরস? চাইলেও তো বলে থাকা যায় না। আরস মাথা তুলে তার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, ভুলে যেতে পারছি না আরও, শুধু চাইছি এই স্মৃতিগুলো যেন তোমার আজকের হাসিটা কেড়ে নিতে না পারে। কথা শেষ করে সে আরিয়ার উঁচু পেটটায় কান পাতলো। শোনো ছোট্ট মানুষ, তোমার আম্মু কিন্তু খুব ভাবুক। তুমি একটু বুঝিয়ে বলো তো, এখন থেকে আমাদের খুব হাসি খুশি থাকতে হবে। ঠিক তখনই যেন বাবার কথার উত্তর দিতে ছোট্ট প্রাণটা নাড়াচাড়া করলো আরিয়া। চমকে উঠে সে আরসের কাঁধে হাত রাখলো, নড়েছে। আরসের চোখে মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। শিশুসুলভ উজ্জ্বল নিয়ে উচ্ছ্বাস নিয়ে সে পেটের ওপর আলতো একটা চুমু খেলো। দেখলে, বাবু আমার সাথেই একমত। আরিয়া মেকি আরিয়া মেকি রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, বাবু বাবুর মতো একমত তো হবেই। আরিয়া রাগ দেখিয়ে শব্দ করে হেসে ফেলল। আরস দুগালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা মেরে জান, রাগ করে না, এখন আমি যাই, কাজ আছে, তুমি সাবধানে থেকো। আরিয়া ঠোঁট বাঁকিয়ে তাকালো। কাজ, কাজ আর কাজ। তোমার এই কাজ না থাকলে বোধহয় আমি আরো বেশি সময় তোমাকে পেতাম। আরস হেসে তার নাকটা আলতো করে ছুঁয়ে দিল। আর কয়েকটা দিন, তারপর আমি পুরো সময়টা শুধু তোমাদের দুজনের জন্য রাখবো, কথা দিলাম। আরিয়া কিছু বলল না, শুধু মৃদু হেসে তার হাতটা নিজের পেটের উপর রেখে দিল। কথা কিন্তু ভাঙা যাবে না, কখনোই না। আরস আবারও পেটের উপর আলতো করে হাত বুলিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে কয়েক কদম এগিয়ে আবারও ফিরে তাকালো। জানালার পাশে বসে থাকা আরিয়াকে দেখে তার বুকটা হঠাৎ অদ্ভুত এক অনুভূতিতে ভরে উঠল। সময় সত্যি অনেক কিছু বদলে দিয়েছে। একসময় যে যে মেয়েটার চোখে শুধু ভয় ছিল, আজ সে শান্তিতে আছে। আর সেই শান্তির কেন্দ্রবিন্দু এখন তাদের ছোট্ট পৃথিবী। দরজার পাশে দাঁড়িয়ে বলল আরস, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আরিয়া মাথা নেড়ে হাসলো, আমি অপেক্ষা করব। আরস মুচকি হাসি দিয়ে আরিয়ার দিকে এগিয়ে যাওয়ার আগে একটা বুলেট এসে তার বুক ভেদ করে চলে গেল। মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে সাদা শার্টটা রক্তে ভিজে গেল। টলে পড়ল মৃত্যু কোলে। আরিয়া চিৎকার করে ঘুম থেকে উঠে গেল। আরিয়া হাঁপাতে হাঁপাতে উঠে বসলো। বুকটা এত জোরে ধুকধুক করছে যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, হাত পা দুটো কাঁপছে। ঘরের অন্ধকারে শুধু ব্যাট ব্যাট সাইড ল্যাম্প পোস্টের আলো মৃদু মৃদু জ্বলছে। দেওয়ালে ঝুলানো ঘড়ির কাঁটাটা ঠিক রাত 12টার আগে ইশারা করছে। আরস কাপা গলায় নামটা উচ্চারণ করতেই চোখ দুটো অস্থির হয়ে উঠল। বিছানার পাশটা খালি। মুহূর্তেই বুকের ভিতরটা শূন্য হয়ে গেল। আরিয়া তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে গিয়েও থেমে গেল। পেটের ভিতর ছোট্ট প্রাণটা কথা মনে পড়তে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। ঠিক তখনই ড্রয়িং রুমে থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, আরও তুমি জেগে উঠেছ?
শব্দটা শুনে আরিয়ার চোখ বেজে উঠল। সে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। ল্যাপটপ বন্ধ করে আরশ উঠে দাঁড়িয়েছে। সম্ভবত কিছু জরুরি কাজ হয়ে উঠেছিল, শেষ করেছিল। কিন্তু আরিয়াকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কোনো উত্তর না দিয়ে আরিয়া গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আরশ প্রথমে একটু অবাক হলেও পরম মমতায় তার পিঠে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। দুঃস্বপ্ন দেখেছো? আরিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। তার চোখের কোণে বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। খুব ভয় পেয়েছিলাম। মনে হলো আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। কথা শুনে আরশের মুখ গম্ভীর হয়ে গেল। সে সে আলতো করে আরিয়ার মুখটা হাতটা টেনে ধরলো। আমার দিকে তাকাও, আমি ঠিক আছি, তোমার সামনে আছি, দেখো, আমার দিকে তাকাও। আরিয়া তার বুকের উপর আরিয়া তার বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো। আরশের হৃৎস্পন্দনের শব্দ শুনে তার অস্থিরতা কমতে শুরু করলো, কিন্তু সে কান্না বন্ধ করলো না। আরিয়া কান্নার দিকে ব্যস্ত হয়ে পড়লো। আরশ হাত দুটো গালে রেখে ঠোঁট দুটো চোখের জলটুকু চুষে নিল। বিছানা বিছানায় ক্রুপ নিয়ে বসে আছে ইবনাত। সে এখন নিজের বাড়িতেই থাকে। আরশ আর আরিয়া চলে যাওয়ার পর সেও চলে এসেছে। তার সব প্ল্যান এভাবে ভেস্তে যাবে সে তা কখনোই ভাবেনি। এত কষ্ট সে সবকিছু প্ল্যান করেছিল, জাভেদকে খুঁজে বের করেছিল। সে তো ভেবেছিল আরিয়াকে হয়তো তাড়িয়ে দেওয়াই হবে, কিন্তু এই মেয়েটার ভাগ্য এত ভালো যে আরশ তার পিছু ছাড়ছে না। ইবরাত বিছানার কিনারায় বসে দেওয়ালের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। ঘরজুড়ে অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা রাস্তার আলো তার মুখের উপর পড়ে ছায়া তৈরি করেছে। ফোনের স্ক্রিনে ভেসে থাকা আরিয়া আর আরশের একসঙ্গে তোলা ছবিটার দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে উঠল। সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে আরশ আর আরিয়ার সম্পর্ক আরো গভীর হয়েছে। তারা নতুন একটা জীবন শুরু করেছে, নতুন স্বপ্ন বুনেছে। আর সে হঠাৎ ফোনটা বেজে উঠতেই চমকে উঠল ইবরাত। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত একটা নাম, তাহমিদ। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এখনো এসব নিয়ে পড়ে আছো? ইবরাত বিরক্ত গলায় বলল, তোমার সমস্যা কি? কে হও তুমি এসব ব্যাপারে প্রশ্ন করার? আমি তোমার হাজবেন্ড। প্লিজ এখন সব বাদ দাও। তুমি যেই রকম চাইবে আমি ঠিক সেই রকমই হয়ে যাব। তোমার সব কথা শুনবো, তোমার পছন্দের মতো চলবো। প্লিজ ফিরে আসো আমার কাছে। রাগের ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারি দ্রুত আলমারি করলো ইবরাত। হাত কাঁপছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। একটার পর একটা জামা কাপড় ব্যাগের ভরতে লাগলো সে। উদ্দেশ্য ফ্রান্স। মাথার ভিতর শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আরিয়া আর আরশ। তাদের সুখী জীবনের ছবিগুলো যেন তাকে পাগল করে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, এবার না হয় আমার, আর না হয় কারণ না। সমাপ্ত। প্রথম প্রেম গল্পের শেষ অংশ। লেখিকা লামিয়া ইসলাম। গল্প পড়ায় ভুলভ্রান্তি হতে পারে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের মতো সুন্দর সুন্দর গল্প আপনি আর কোথাও পাবেন না। এত সুন্দর গল্প, এত সুন্দর স্ক্রিপ্ট আর কোথাও পাবেন না। আরেকটা কথা হলো, আমাদের গল্পে আপনারা সবাই আগে বলতেন গল্প শেষ করি না, কিন্তু আমরা এখন থেকে সকল গল্প শেষ করব। এখনো করছি, ভবিষ্যতে করব। এই জন্য আমরা গল্প শেষ করে অন্য গল্পে যাচ্ছি। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় আপনাদের ভালোবাসা কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন গল্পের নতুন পর্বে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।